নমস্কার। কবিতা আশ্রম শরৎ 1431 থেকে নবীন বাংলা কবিতা আমি পড়া শুরু করেছিলাম। প্রথম পর্বে কয়েকজন কবির কবিতা পড়েছি। গতকাল দ্বিতীয় পর্বেও আমি কয়েকজন কবির কবিতা পড়েছি আমার সাধ্যমতো, আমার ক্ষমতা মতো। ওই নবীন বাংলা কবিতা পর্বের, যেহেতু আমি কবিতাগুলি পড়ার ক্ষেত্রে কোনো বাছবিচার, পক্ষপাতিত্ব, যোগ্যতা অযোগ্যতা, ভালো মন্দ এসব কোনো নিরিখ রাখিনি, তাই ওই পর্বের আর কয়েকজন কবির কবিতা বাকি রয়ে গেল। তাদের কবিতাগুলি না পড়লে এই ক্ষেত্রে আমার নিজের একটি অন্যায় হতো। যদিও এখানে আর যে কজন কবি আছেন তারা প্রত্যেকেই খ্যাতনামা, পরিচিত, সুপরিচিত কবি। তাদের কবিতা হয়তো আমি যথাযথভাবে ঠিকমতো করে পড়তে পারবো না, আমার কবিতা পাঠে তাদের নিঃসন্দেহে কোনো আগ্রহ থাকবে না। তথাপি আমি যেহেতু এই নবীন বাংলা কবিতা পর্বটি পড়তে শুরু করেছি, তাই শেষে কয়েকজন কবির কবিতা যদি আমি না পড়ি, তাহলে আমি যে পক্ষপাতহীনভাবে কবিতাগুলো পড়ছি এইটা প্রমাণিত করতে না পেরে আমি নিজের প্রতি নিজে অবিচার করব। তাই নিজের কথা, নিজের সম্মান বজায় রাখার জন্য আমি এই কবিতাগুলি পড়ব, এবং এই কবিতাগুলো পড়বার আগে আমি এই সমস্ত কবিদের কাছ থেকে আমার যাবতীয় ত্রুটি এবং অযোগ্যতার জন্য ক্ষমা চেয়ে রাখছি। তার আগে প্রাসঙ্গিক দু একটি কথা বলে রাখি। এই যে আমি বাংলা কবিতা নিয়ে ভিডিও করছি, কবিতা পড়ছি, আমি তো কবিতা নিয়ে ভিডিও করা মানে আমি কবিতাগুলির চুলচেরা বিশ্লেষণ করা, তাদের মানের কথা বলা, তাদের প্রাসঙ্গিকতার কথা বলা, তাদের বৈশিষ্ট্যগুলির কথা বলা, কবিতাগুলির মধ্যে শব্দ প্রয়োগের কলা কৌশল নিয়ে আলোচনা করা, এসব তো আমি করছি না, কারণ এসব করার আমার যোগ্যতা নেই, অধিকারও নেই। যোগ্যতার থেকেও বড় প্রশ্ন হচ্ছে অধিকার। আমার অধিকার নেই। তাই কবিতা নিয়ে ভিডিও করছি এই কথাটা সম্পূর্ণ সত্যি নয়। তাই আমি কবিতা পড়ছি, ভিডিওর মধ্যে আমি কয়েকজনের কবির কবিতা পড়ছি। তো ভিডিওগুলো যখন যাদের কাছে পৌঁছাচ্ছেন তাদের মধ্যে বিবিধ রকমের প্রশ্ন দানা বাঁধছে যে ভিডিওগুলো আমি কেন করছি। এতে হয়তো ইউটিউবে আবর্জনা বাড়ছে, নিঃসন্দেহে ইউটিউবে আবর্জনা বাড়ছে। ইউটিউবে কত গুরুত্বপূর্ণ সব জিনিস থাকে, গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, কত নামি দামি শিল্পীদের গান থাকে, কত বিজ্ঞান সম্বন্ধে আলোচনা থাকে, কত মজাদার কাহিনী থাকে, চিত্তাকর্ষক বিষয় থাকে, যন্ত্রসঙ্গীত থাকে। সেগুলো আমাদেরকে যথেষ্ট পরিমাণে আনন্দ দেয়, আমাদের সময় যাপনের ক্ষেত্রে সঙ্গ দেয়। আমরা সমৃদ্ধ হই, আমরা প্রীত হই, আমরা পরিপূর্ণ হই। কিন্তু আমার এই ভিডিওগুলো তো সেসব কিছু করবে না, সেসব কিছু করছেও না, করা সম্ভব নয়। আমি এই যে কবিতাগুলো পড়ছি, পড়ার পর যাদের কাছে পৌঁছাচ্ছে তারা কয়েকজন হয়তো ওই স্ক্রল করে যাবার সময় হয়তো একটু একটু দেখছেন, কয়েকজন হয়তো দেখছেনই, কয়েকজন হয়তো উঁচু দিকে আঙুল করা লাইক চিহ্ন একটি দুটি থাকছে,
আমি নিচু দিকে এই চিহ্নটিও চেয়েছি, সেটি পাইনি। আর মন্তব্য, হাতে গোনা কয়েকজন মন্তব্যও করছেন, যদিও মন্তব্যের অধিকারী আমি নই, কারণ মন্তব্য করতে গেলে আমাকে নিন্দাবান্দাই করতে হবে। আমি যে কবিতা সম্পর্কে, কবিতাগুলো পড়তেও পারছি না সে কথাটা, কবিতা সম্পর্কে কিছু জানা অনেক দূরের কথা, আমি কবিতাগুলোকে যে ঠিকমতো পড়তেও পারছি না, তাদের প্রতি সুবিচার করতে পারছি না, এই কথাটাই তাদেরকে বলতে হবে। এতটা অপ্রিয় কথা তারা হয়তো বলতে চাইছেন না, বা এতটা অপ্রিয় কথা বলবার তাদের সময় নেই, এমনটা হতে পারে। তো যাই হোক, আমি এইসব কৈফিয়ত আগেও দিয়েছি যে এই ভিডিওগুলো করে রাখছি আমি, কারণ এই পত্রিকাগুলো ঠিক সময়ে আর আমার হাতের কাছে এসে নাও পৌঁছাতে পারে। এই কবিদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত আলাপ পরিচয় নেই, অধিকাংশের সঙ্গেই আমার কোনো ব্যক্তিগত আলাপ পরিচয় নেই। তাদের বইও, কবিতার বইও আমার কাছে সংগ্রহে নেই। আর সমস্ত কবিতার বই সংগ্রহ করাও আমার সামর্থ্যের মধ্যে পড়ে না। কেন, কোন সামর্থ্য, সেসব আমি আগে বিস্তৃত আলোচনা করেছি। এই কথা প্রায় সকলের ক্ষেত্রেই সমান। তো যেমন আমার কবিতার বইও অন্যেরা সংগ্রহ করবেন, বাড়িতে রাখবেন, এটা ভাবা নিতান্তই ভ্রান্ত, ভুল ধারণা হবে, আমি জানি। সেই জন্য আমি কখনো তেমনটা আশা করি না। তো ফলে তাদেরও যেখানে সীমাবদ্ধতা, আমারও সেখানে সীমাবদ্ধতা। তথাপি আমি এই কবিতার ভিডিওগুলো করছি যে পরবর্তীকালে আমি এই কবিতাগুলো আবার শুনতে পারবো, এবং আমি ভিডিওর সামনে কথা বলতে গেলে আমার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাগুলোকে আমি পরবর্তীকালে আইডেন্টিফাই করতে পারবো, চিহ্নিত করতে পারবো। এবং যদি আমার ক্ষমতা থাকে, যদি আমার ইচ্ছে থাকে, যদি আমার মেধা মনন থাকে, যদি আমি সাধনা করতে প্রয়াসী হই, তাহলে আমার সেই ত্রুটিগুলোকে হয়তো আমি অতিক্রম করতে পারবো। আর কবিতা পাঠ সুলভ যেসব নান্দনিকতা থাকে, সেসবগুলো আয়ত্ত করার কোনো সম্ভাবনা নেই, সেরকম কোনো প্রচেষ্টাও আমার নেই। আশা করি না যাদের কবিতা আমি পড়ছি সেই সব কবিরাও সেই সমস্ত নান্দনিকতা আমার কবিতা পাঠের মধ্যে আশা করেন। যাই হোক, আমি কবিতাগুলো পড়ছি। প্রথম কবির নাম নীলাদ্রি বিশ্বাস। প্রকৃতি অন্তরালে। বনগন্ধে নিঃশ্বাস ভরানো রাত, নিটোল ছোঁয়ায় কাঁপে থরথর অলিখিত রাগে। শব্দবর্ণে সমাবৃত মনোময় জগৎ গড়ে আছো। শব্দবর্ণে সমাবৃত মনোময় জগৎ গড়ে আছো। নিভৃত উন্মাদনায় তুফানে ছোট অকাতরে সীমাহীন শিহরণে। আলোর ছবির মতো বনে বনে ফোটাও ফুল সুসংহত, আর নব উন্মেষের বীজ বন ভবিষ্যৎ সন্ততির রোজ নাম চায়। কবিতা পড়লাম নীলাদ্রি বিশ্বাসের। এবার পড়ছি রুদ্রশঙ্করের কবিতা। অন্ধকার শেষ কথা নয়। মাঝে মধ্যে ইচ্ছে করে নিজেকে নিয়ে একবার সাপলুডু খেলি, একবার কবিতার উচ্ছ্বাসে নিরিবিলিতে আরেকটু সময় কাটাই। কিন্তু আমার শরীর থেকে নেমে আসছে বিধ্বস্ত একটা শরীর। কেউ যেন সহজে বিশ্বাস করে না কাউকে। প্রতিদিন প্রতিবেশীর শিরায় দেখি গণহত্যার উৎসব, অথচ জীবন ও মৃত্যুর বিশাল খনিজ পদার্থের পাশে কিছুটা অন্ধকার, কিছুটা আলোর সঙ্গে আটকে রয়েছি আমি। তাই আকাশের উপরে থাকা সমস্ত কাল্পনিক অস্তিত্ব আমাকে আর বিজ্ঞানের বিপুল সম্ভাবনাকে ভয় পায়। আমাদের ছোটবেলায় এক আকাশের নিচে জমে থাকা অক্সিজেন নিয়ে
একই জমির উপর যে প্রতিবেশী ছেলেমেয়েরা কখনো ফুটবল, কখনো ক্রিকেট, কখনো ব্যাডমিন্টন খেলতো, কখনো গলা মিলিয়ে গাইতো স্বাধীনতার সুখ ছোঁয়া গান, তাদের কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান হয়েছে এখন। আর যারা আমার মতো কিছু হতে পারেনি, যাদের মস্তিষ্ক মাটিতে হুমড়ি না খেয়ে উচ্চারণ করেছিল প্রেম দীর্ঘজীবী হোক, তাদের সহজে ভুলে গেছে প্রেম। তবু অন্ধকার শেষ কথা নয়, এখনও মানুষের প্রতিবেশী অসংখ্য মানুষ। পরের কবির নাম নির্মল হালদার। কবিতার নাম কবিতা। একটি হত্যা রচনা করেছ তুমি। হত্যার রঙে রাঙানো তোমার হাত। তুমি পাপ করেছ, তোমার পাপে রক্তকরবী মুখ লুকায়। একটি হত্যা রচনা করেছ তুমি। একটি হত্যা রচনা করে হাজার হত্যা রচনা করছো শ্রাবণের ধান খেতে। তুমি বৃষ্টির জলে হাত ধুলে মেঘ উঠবে গর্জে। তুমি বৃষ্টির জলে হাত ধুলে গর্জে উঠবে মেঘ। অপমান সইবে না প্রকৃতি। তুমি বৃষ্টির জলে হাত ধুলে গর্জে উঠবে মেঘ। অপমান সইবে না প্রকৃতি। অনুপম মুখোপাধ্যায়ের গোলাপ সুন্দরী। এখানে একটি ইংরেজি রচনার কোটেশন আছে, আমি সেটি পড়ছি না। আমার মনে হয় না আমার পড়ার সঙ্গে ওই কোটেশনটার কোনো প্রয়োজনীয়তা আছে। কবি প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন, তিনি লিখেছেন, সম্পাদক মনে করেছেন, তিনি ছেপেছেন। আমি একজন পাঠক হিসাবে আমার অধিকার আছে সেটুকু না পড়ার। আমি সেটুকু না পড়ে কবির লেখাটুকুই পড়ছি। গোলাপ বাগানে আমার ঘুম আসছে না। যখন মেঘের ভাঁজে শুয়ে আছে আড়ষ্ট বরফ, ওই দ্রুত পেরিয়ে যাওয়া ট্রাম, এই কালো ঠান্ডা দিন, অর্ধস্ফুরিত হতাশার মধ্যে মিশে আছে আজকের ভাঙা কুয়াশা। যেন সামুদ্রিক কুয়াশার পরে বিজন কেবিন, যেন আবছা অনুপ্রেরণার পরে আজকের দিন, কিংবা আজকের বিকেলের আলো। কারো কারো সোয়েটারে অস্পষ্ট রোঁয়া দেখা যাচ্ছে, যেমন এক বৃদ্ধা তাকিয়ে থাকেন নিজের আসন্ন যৌবনের দিকে। আবার পড়ি লাইনটা, যেমন এক বৃদ্ধা তাকিয়ে থাকেন নিজের আসন্ন যৌবনের দিকে। কিংবা রং পেন্সিলের গায়ে তার অশক্ত দাঁতের চিহ্ন। কুয়াশার মধ্যে এক একটা গোলাপকে নিজের দ্বিতীয় শৈশব মনে হয়। যে কোনো আবছা আলোর নিচেই জীবনের প্রচ্ছদ উল্টে দেখা যায়। জীবনের দুর্বল মুহূর্তগুলো তৈরি হয় লঘু শ্বাস নিয়ে। জীবনের দুর্বল মুহূর্তগুলো তৈরি হয় লঘু শ্বাস দিয়ে। তাদের গায়ে চমৎকৃত ও মৃদু রক্ত লেগে থাকে। উচ্চারিত প্রত্যেকটা শব্দের ফলাফল আছে, অনুচ্চারিত প্রত্যেকটা শব্দের ফলাফল আছে। গোয়েন্দার হাতে যেমন দুষ্প্রাপ্য ছুরির হাতল, খুনির মুখের দিকে তাকাও, প্রত্যেকটা দৃষ্টির ফলাফল আছে। শুধু নিজের রেটিনার কথা ভেবেই জীবনে কতটা চোখ যে খরচ করেছি আমি। এরপর একটা বড় কবিতা আছে, বেশ বড়।
শুভঙ্কর পাত্রের চেয়েছি ধূত্র ফুলে মিরিন্দি ফুলে আমরুল পাতায় জীবন ভরে উঠুক। আমি খোলা ছাদে বসে আছি আকাশের নিচে। বিকাল গড়িয়ে এসেছে, দূরে ছট পুজোর মাইক বাজছে, কোলাহল ভেসে আসছে। আর তার সঙ্গে যেহেতু সন্ধে ঘনিয়ে আসছে, মশা তার দলবদ্ধ বাহিনী নিয়ে আমাকে আক্রমণের জন্য যথারীতি উদ্যোগী হয়েছে। তাই কবিতাটা পড়তে পড়তে মশাদের সঙ্গেও আমাকে মোকাবিলা করতে হবে। তার জন্য আমার ত্রুটির সংখ্যা বাড়তে পারে। চেয়েছি ধূত্র ফুলে মিরিন্দি ফুলে আমরুল পাতায় জীবন ভরে উঠুক। শুভঙ্কর পাত্র। রাষ্ট্র আমাকে দেশের মানুষ হতে দিচ্ছে না, সমাজ আমাকে সামাজিক হতে দিচ্ছে না। এখনও আমার বাঁচার খুব দরকার। অনেক কথা বলেছি, অনেক কথা অনেককে অনেকবার বলেছি, আবার অনেক কথা বলে উঠতে পারছি না, কাউকেই বলে উঠতে পারছি না। অনেক দিন চলে গেল, অনেক বছর চলে যাচ্ছে, যুগ চলে যাচ্ছে, অনেক মানুষ চলে যাচ্ছে, অনেক বাতাস চলে যাচ্ছে, অনেক পাখি চলে যাচ্ছে, অনেক অরণ্য চলে যাচ্ছে, অনেক জলাশয় চলে যাচ্ছে। আসল কথাগুলো বলা হয়ে উঠছে না। বলতে গেলে কখনো সমাজ চোখ রাঙাচ্ছে, কখনো রাষ্ট্র চেপে ধরছে। কিছু কথা রাষ্ট্র বলতে দেবে, সেসব কথা বললে রাষ্ট্রের কিছু যায় আসে না, রাষ্ট্র মাথা ঘামায় না। কিন্তু সমাজ বলতে দেবে না, বললে সমাজ খুব মাথা ঘামাবে। হয়তো সমাজ থেকে সমাজ আমাকে বের করে দেবে, হয়তো নাকালও করতে পারে। আর কিছু কথা আছে বললে সমাজ শুনেও শুনবে না, সেসব কথায় সমাজের কিছু যায় আসে না, কিন্তু রাষ্ট্র ভীষণ রাগ করবে। সেসব কথা প্রকাশ্যে বললে রাষ্ট্র এত রাগ করবে, হয়তো আমাকে জেলে ভরে দেবে, হয়তো আমাকে সরিয়েও দিতে পারে। দেখা যাচ্ছে এখন আমরা অনেক নিচে নেমে গেছি, এখন আমরা অনেক খারাপ হয়ে গেছি। আগে আমাদের অনেক রূপোর ময়ূর ছিল, পেতলের হরিণ ছিল, কাচের মাছরাঙা ছিল। আগে আমরা সহজে খাদে পড়ে যেতাম না। এখন তো ঘোলা জল থেকে কিছুতেই আর উঠতে পারছি না। হাত পা সাদা হয়ে গেছে, চামড়া কুঁচকে গেছে। এরকম কেন হলো? ভেবে ভেবে এক একবার চোখে ভীষণ জল চলে আসে। একা একা বসে কাঁদি, শোকে দুঃখে কাতর হয়ে পড়ি। আমি যে আবার কখনো রূপোর ময়ূর দেখতে পাবো, পেতলের হরিণ দেখতে পাবো, কাচের মাছরাঙা দেখতে পাবো, ধূত্র ফুলে মিরিন্দি ফুলে জামরুল পাতায় জীবন আবার ভরে উঠবে, আমি যে আবার কখনো বাঁশি বাজাতে পারবো, এ বিশ্বাস ধীরে ধীরে যেন ঝাপসা হয়ে যাচ্ছে। এত অসহায় লাগে, এত কষ্ট হয়। শুভঙ্কর বাবু, শুভঙ্কর পাত্র, কবি শুভঙ্কর বাবু, কবি শুভঙ্কর পাত্র। হতাশ হবেন না, কবির হতাশ হলে চলে না, এবং পাঠককে হতাশ করাও কবির কাজ নয়। আপনি দীর্ঘ হলেও কবিতাটি বেশ সুন্দর লিখেছেন, আমার পড়তে বেশ ভালো লাগলো। আমি কোথাও হোঁচট খেলাম না, আমার কোনো অসুবিধা হলো না, এবং স্পর্শ করলো আমাকে। কিন্তু তথাপিও আমার অনুরোধ থাকবে একজন বন্ধু হিসাবে, হতাশা নয়, হতাশা যে কোনো মানুষই যোগান দিতে পারে, কবি হতাশা যোগান দেবে না। হয়তো অনধিকার কিছু কথা বলে ফেললাম, ক্ষমা করবেন। আমার আজকের শেষ কবিতা এবং শেষ কবি, কবির নাম আকাশ দত্ত, আর কবিতার নাম তমঘ্ন বৈরাগী।
দুটোই নাম। এমনটাও হতে পারত কবির নাম তমগ্ন বৈরাগী, কবিতার নাম আকাশ দত্ত, কিন্তু এক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে কবির নাম আকাশ দত্ত, কবিতার নাম তমগ্ন বৈরাগী। বুকের উপর থেকে এই জলাশয়টি নামানো যাচ্ছে না। দিঘিটাকে বইতে বইতে তমগ্ন বৈরাগী দূরগামী হয়ে যাচ্ছে, হয়ে আছে। দিঘিটাকে বইতে বইতে তমগ্ন বৈরাগী দূরগামী হয়ে আছে। প্রতি রাতে দিঘি খুন হয়, জলমান রক্ত নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে। দিঘি ধারণের জন্য এক করুণ দিগন্ত দরকার। বাসকের ঝোপের নিকট থেকে অশ্রুত পথ সংকেত পেয়ে তমগ্ন বৈরাগী এখনো বহন করে দিঘি। নিরাকার জমে ওঠে জলে, চলমান বাটি মিশে যায় গন্ডারের মতো ভারাক্রান্ত করে। দীর্ঘশ্বাস আর মাধুর্যের দ্যুতি এই দিঘির জলে নিমজ্জিত। দিঘি নয়, তমগ্নের বুকের উপর এই সব টলমল করে। দিঘিকে বুকের উপর নিয়ে সে আকাশময় জ্বলন্ত ঘড়ির কাছে প্রার্থনা করে, থেমে যাও, থেমে যাও স্বৈরাচারী ঘণ্টার ধ্বনি। বাংলা নবীন কবিতা, নবীন বাংলা কবিতা যে পড়ার যে পাঠচক্র শুরু করেছিলাম সেটা আজকের মতো শেষ করলাম। পরবর্তীকালে আবার অন্য ভিডিওয়ে অন্য কোনো কবির বা অন্য একাধিক কবির কবিতা নিয়ে আসবই, কারণ আমি কবি সঙ্গ ছাড়তে পারি, কবিতার যে সমাজ তা ছাড়তে পারি। কবিতা আলোচনার যে ক্লাস সেখানে আমি অনুপস্থিত থাকতে পারি। কবিতার জন্য যেখানে কবিকে পুরস্কৃত করা হয় সেটা ছাড়তে পারি। যে আলো কবির উপরে পড়ে সেই আলোকে আমি প্রত্যাখ্যান করতে পারি, কিন্তু কবিতাকে আমি ছাড়তে পারি না। কারণ এই পরিচিতিবিহীন এই মানুষটির ন্যূনতম এইটুকু পরিচিতি তার নিজের কাছে আছে, অন্তত আছে, যে সে কবিতাকে ভালোবাসে, তার নিজের মতো করে কবিতাকে সে ভালোবাসে। ব্যাকরণবিহীনভাবে, অতিরিক্ত সচেতনতাহীনভাবে, কোনো দায়বদ্ধতাহীনভাবে, কোনো উদ্দেশ্যহীনভাবে, এরকমভাবে এই সামান্য লোকটি অসামান্য কবিতার উঠোনের কোনো একটি প্রান্তকে শুধু ছুঁয়ে থাকতে চায়। নমস্কার।